হ্যালো, আমি দেবব্রত ফলো ইউর ড্রিম স্টাডিজে তোমাদের ওয়েলকাম। তো তোমাদের আগের দিন অনুপাত সমানুপাত সম্বন্ধে যে 10টি টাইপ কোশ্চেন করিয়েছিলাম, তো আজ তার পরবর্তী টাইপগুলো সবকটা আমি তোমাদের করাবো। তো চলো, তো নেক্সট টাইপগুলো শুরু করা যাক। তো আজকের যে কোশ্চেনগুলো আলোচনা করবো সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আগামী এক্সামের জন্য। এখান থেকে প্রত্যেকটি টাইপ তোমাদের এক্সামে এসছে, তো তোমরা নিজেরাই দেখো। তো আমরা ফার্স্ট যে 1 নম্বর টাইপটা নিয়ে নেবো, তো তোমরাও নোট করবে। A is to B equal to 3 is to 4, comma B is to C equal to 4 is to 5 হলে 5, comma A equal to 300 হলে C এর C equal to কত? এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। তো তোমরা কিভাবে এই টাইপটা করবে, কারণ দেখো এখানে যে মানটা বলে দিয়েছে, তো তোমাদের এ বি আর বি সি মানটা দিয়ে দিয়েছে, দিয়ে এখানে বলেছে এ ইকুয়াল টু 300, তাহলে সির মান কত? তাহলে আমরা ফার্স্ট ক্যালকুলেশনে কি করব? ক্যালকুলেশনে আমরা এইভাবে করব, কারণ প্রথম যে দেখো ফার্স্ট যে বীজগণিতিক সমীকরণ নিয়মে যেটা করেছিলাম, তাহলে আমরা ফার্স্ট এবিসি বার করে নেব। এবিসি, এবিসির মানটা কিভাবে বার করবো না, এবির মান এই যে 3:4, 3:4 লিখবো এইভাবে। বিসি হচ্ছে 4:5, 4:5 লিখলাম। তারপরে এরপরে যে ফাঁকা ঘরটা আছে সেখানে চারের, এই যে এখানে দেখো 3:4, 4 এর পরে সির জায়গায় 4 বসে যাবে। আবার এদিকে দেখো এখানে 4 আছে, এখানে 4 বসে যাবে। এবার গুণ করলে 5×4 = 20, এখানে হচ্ছে 4×4 = 16, 4×3 = 12। এবার দেখো কাটাকাটি যাচ্ছে নাকি, তাহলে কাটাকাটি অবভিয়াসলি যাবে। তো 4×3 = 12, 4×4 = 16, আর 4×5 = 20। এটা তাহলে কি না এবিসি এর অনুপাত ক্লিয়ার তোমাদের। তাহলে এবিসি এর অনুপাত যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা এ ইকুয়াল টু কত জানি? এ ইকুয়াল টু তাহলে কত? 300। তাহলে বি এর মানটা, সি এর মানটা কিভাবে পাবো? তাহলে সি এর আনুপাতিক ভাগার করতে হবে। তো সি এর আনুপাতিক ভাগার কিভাবে করব না, যেহেতু এর মান আছে তাহলে সি এর মানটা কিভাবে পাবো না, ইকুয়াল টু সি এর মান সমান 300 ইন্টু, যেহেতু সি এর মান কত এখানে 5 বাই, যেহেতু এর মানটা দিয়ে দিয়েছে তাহলে এর মান কত 3, 3 দিয়ে কেটে দেবো। তাহলে 100 ইন্টু 5 সমান কত? 500। তাহলে সি এর মান কত? 500। তোমাদের ক্লিয়ার? তো চলো এরপরে যে নেক্সট টাইপটা আছে, তাহলে নেক্সট টাইপে যাওয়া যাক। তো এটা তোমাদের বলতে গেলে প্রায় এটা 11 নম্বর টাইপ ছিল। চলো এরপরে 12 নম্বর টাইপ। 12 নম্বর টাইপে কি আছে দেখে নেবো আমরা। যে 12 নম্বর টাইপের কোশ্চেনটা, a is to b equal to 2:3, comma b is to c equal to 4:5, comma c is to d equal to 3:7। মোট 2100 টাকা হলে 2100 টাকা হলে বি এর টাকার পরিমাণ কত? বি এর টাকার পরিমাণ কত? বি এর টাকার পরিমাণ কত? তো দেখো এই যে প্রবলেমটা দিয়ে, এই যে টাইপটা দিয়েছে, এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এগুলো পাটিগণিতিক যে আমাদের ম্যাথ গুলো আছে তার মধ্যে এই যে টাইপগুলো পড়ে যায়। তো এই টাইপে কিভাবে তোমরা করবে না, এই টাইপে দেখো এখানে এ বি সি ডি চারটের মান দিয়ে দিয়েছে। এখানে মোট তাহলে 2100 টাকা হলে বি এর টাকাটা বার করতে বলেছে। তাহলে তোমরা কিভাবে বার করবে? কারণ এখানে মোট টাকা দিয়েছে মানে কি, তাহলে শুধু বি এর আনুপাতিক ভাগার করে বি এর টাকাটা বার করে নেবো। তো দেখো এ বি সি ডির মানটা তোমাকে ফার্স্ট বার করে নিতে হবে। তাহলে কিভাবে বার করবে না, এ বি সি ডি, তাহলে এ বির মান কত না 2:3, আর বি সির মানটা কত 4:5, আর সি ডির মানটা কত 3:7। তাহলে এবার যেভাবে শিখিয়ে দিয়েছিলাম, এরপরে যে 3 বসিয়ে দেবে দুবার, তারপরে এক ঘর 5 বসবে, এখানে এক ঘর 4 বসবে। ঠিক এইভাবে
3:7। তো এখানে দুটো 3 বসিয়ে যাবে। তো ক্লিয়ার? তাহলে এবার তোমরা গুণ করে নাও। গুণ করলে কত? 3 5 15, 15 সাথে হচ্ছে কত? 105 ইস টু 3 5 15, 3 হচ্ছে 45 ইস টু, তাহলে 4 3 12, 3 হচ্ছে 36 ইস টু 4 2 8 3 24। তাহলে এটা আবার কাটাকাটি যাবে কিনা তোমরা দেখো। কাটাকাটি 3 যাবে, তাহলে 3 আসছে 24, 12 3 36, 15 3 45, আর 35 3 হচ্ছে 105। তাহলে এটা হচ্ছে কি আমাদের এবিসিডির মান। ক্লিয়ার? তাহলে তাহলে এবিসিডির যে অনুপাতটা তাহলে কি না 8:12:15:35। তাহলে এখানে আমাদের কিসের মানটা বার করতে বলেছে? তাহলে আমরা বি এর মান, তাহলে আমরা লিখব বি এর টাকার পরিমাণ, বি এর টাকার পরিমাণ। তাহলে বি এর টাকার পরিমাণ আমরা তো জানি না, এখানে মোট টাকাটা কত? তাহলে মোট টাকা 2100 টাকা ইন্টু, তারপরে কি বলে দিয়েছে এখানে বি এর যে মানটা কত? বি এর মান হচ্ছে 12 বাই এই যে টোটাল মানটা 8 প্লাস, ধরো এই যে টোটাল মান 8 প্লাস 12 প্লাস 15 প্লাস 35, এটা আনুপাতিক ভাগার সেই সংখ্যা বাই মোট সংখ্যা তোমরা জানো। তাহলে সেই সংখ্যা বাই মোট সংখ্যা করলে কত? 12 8 20 আর 15 35, 35 হচ্ছে কত না 70। ক্লিয়ার? তাহলে এই 7 আর এই 3 30 কাটবে, একটা শূন্য একটা শূন্য কেটে গেলে 7 210 থাকছে, 200 থাকছে, তাহলে কত না 7 3 21, তারপর একটা শূন্য, তাহলে 12 3 হচ্ছে 36, 360 টাকা। তো ক্লিয়ার? তাহলে বি এর টাকার পরিমাণ তাহলে কত না 360 টাকা। এখান থেকে এইভাবে তোমাদের সিও দিতে পারে বা ডিও দিতে পারে বা বিসি, এইভাবে যে কোনো টাইপ তোমাদের ঘুরিয়ে দিতে পারে এখান থেকে। তো চলো এরপরে আমরা 13 নম্বর যে টাইপ আছে অনুপাত সমানুপাতের, সেই টাইপটা দেখবো। এটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এটার পাশে তোমরা যতগুলো পারো স্টার দিয়ে রাখো, কারণ এগুলো এই সব এই যে টাইপটা, এরকম টাইপ তোমাদের পাটিগণিতে এসে থাকে অনুপাত সমানুপাত থেকে। 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5। ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণের অনুপাত 1:8 হবে। তো দেখো এখানে দেখো তোমাদের যে টাইপটা দিয়েছি এটার মাঝে তোমরা স্টার দিয়ে রাখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। এই 12 লিটার জল, এটা মিশ্রণের নিয়মে অ্যালিগেশন নিয়মে করা যায়, আর এটা আবার অনুপাতের নিয়মে করা যায়। এটা তোমাদের আমি অনুপাতের নিয়মে করাবো, যখন মিশ্রণের চ্যাপ্টার গুলো করাবো তখন মিশ্রণের নিয়মে হবে। তো এই 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে অনুপাত 1:8 হবে। তো আমাদের এখানে ফার্স্ট কি বলে দিয়েছে? তাহলে আমরা এই 12 লিটার মিশ্রণ থেকে তাহলে আমরা অ্যাসিড আর জলের অনুপাতটা বার করে নেবো। ফার্স্ট আমাদের যেটা ক্যালকুলেশনের কাজ হবে না, প্রথম আমাদের যে কাজটা, তাহলে 12 লিটার মিশ্রণে জলের অনুপাত, আমরা জলের অনুপাতটা বার করে নেব। জলের অনুপাত এটা একদম সেই আনুপাতিক ভাগাড়ের নিয়মের মতন। তাহলে কি না 12 ইন্টু, তাহলে 1/6, 6 দুগুণে 12, তাহলে হলো কি না 2 লিটার। 2 লিটার তাহলে কি হলো আমাদের জলের অনুপাত। আর তারপরে নেক্সট যেটা আছে 12 লিটার জলে 12 লিটার অ্যাসিডের 12 লিটারে অ্যাসিডের অনুপাত, অ্যাসিডের অনুপাত কত হয়ে যাবে
না 12 × 5/6, 6 দুগুণে 12, তাহলে 5 দুগুণে 10 লিটার। তো এটা আমাদের কি বেরিয়ে গেল না জল আর অ্যাসিডের অনুপাত 12 লিটার মিশ্রণে। ক্লিয়ার? তারপরে কি বলেছে ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণের অনুপাত। দেখো এরপরে যেটা হবে সেটা আমরা সমীকরণ টাইপে চলে যাব। প্রশ্ন অনুযায়ী কি বলেছে আমাদের ওই মিশ্রণে, তাহলে এই যে দেখো 2 প্লাস 2 মানে 2 লিটার জল ছিল প্লাস 10 লিটার তাহলে কি ছিল আমাদের অ্যাসিড, তার সঙ্গে আরো না 2:2, সরি এটা আমি প্লাস করেছিলাম, তো 2:2, তাহলে কি হবে না নতুন মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে, তাহলে নতুন মিশ্রণটা কত আমরা জানি, এই যে অ্যাসিডের নতুন মিশ্রণটা কত হয়ে যাবে 10 + x, তখন এটা যুক্ত হয়ে যাবে, কিন্তু জলের মিশ্রণটা কিন্তু এক থাকবে, এটা কখনো ভোলাবে না, কারণ কি বলে দিয়েছে ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড ঢাললে, তাহলে আমাদের অ্যাসিডটা আগে কত ছিল 10, তার সঙ্গে আরো ধরলাম x লিটার অ্যাসিড ঢালতে হবে, এখানে আমরা x ধরে নিলাম, তাহলে x লিটার অ্যাসিড ঢাললে তার অনুপাত কত হবে ইকুয়াল টু 1:8, এইটা অনুপাত হবে। তাহলে এরপরে যেটা হবে না বা দিয়ে তোমরা এবার যেমন ক্যালকুলেশন করে 2/10 + x ইকুয়াল টু 1/8, এবারে গুণ হবে বর্জ্য গুণন 8 দুগুণে 16, এদিকে হবে কত 10 + x, এদিকে যদি 10 আসে 10 আসলে হয়ে যাবে এখানে -10, তাহলে 4 = x বা x = 4, যদি x তাহলে কত লিটার আমাদের নতুন মিশ্রণে কত লিটার অ্যাসিড ঢালতে হবে না নতুন মিশ্রণে হচ্ছে আমাদের 4 লিটার অ্যাসিড ঢালতে হবে। এখানে দেখো এটা 6 হবে, x = তাহলে আমাদের কত হয়ে যাবে না 6 লিটার। ক্লিয়ার? তাহলে কি না 12 লিটার মিশ্রণে জলের অনুপাতটা আমরা ফার্স্ট বার করে নিয়েছি, জলের অনুপাতটা কত না 2 লিটার, আর 12 লিটার অ্যাসিডের মিশ্রণটা কিভাবে বার করেছি না আনুপাতিক ভাগার নিয়মে 10 লিটার, তারপরে প্রশ্ন অনুযায়ী করে নিয়েছি যে নতুন মিশ্রণে কত লিটার ঢালতে হয়েছে না x লিটার, 2:10 + x, নতুন মিশ্রণে এটা অনুপাত তাহলে সমান কত হবে এই অনুপাতটা 1:8। তাহলে দেখো বর্জ্য গুণন করেছি, করে ক্যালকুলেশন করা হয়েছে। তো চলো এরপরে যে নেক্সট টাইপটা আছে আমাদের 14 নম্বর টাইপ, এই টাইপটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, এই টাইপটাও তোমাদের এক্সামে এসে থাকে। তো চলো আমাদের 14 নম্বর যে টাইপটা আছে তোমরা নোট করবে। 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11, বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে নতুন অনুপাত কত হবে। তো দেখো এই যে টাইপটা এটাও একটা খুব ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। তো এখান থেকে কি বলে দিয়েছে যে 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত হচ্ছে 13:11, বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে নতুন অনুপাত কত হবে। এটা খুব সোজা, কিন্তু এটা তোমরা দেখবে এই টাইপগুলো তোমাদের এক্সামেও এসে থাকে। তো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব দেখো আমরা দেখে নেব। না এই 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ের ছেলে আর মেয়ের সংখ্যার অনুপাত, তাহলে এখান থেকে আমাদের আনুপাতিক ভাগার নিয়মটা তোমরা জানো অবশ্যই। তো সেই নিয়মে তাহলে আমরা বলবো যে ছেলের সংখ্যার অনুপাত, এখান থেকে এই 500 জনের মধ্যে মোট যে ছাত্র সংখ্যা আছে, এই যে মোট ছাত্র সংখ্যা থেকে আমরা কি করব না ছাত্র সংখ্যার অনুপাত বার করে নেব। ছাত্র সংখ্যার অনুপাত
তাহলে কি না ছাত্র সংখ্যা কত আছে 504 ইন্টু 11 আর 13 যদি গুণ করা যায় যোগ করলে কত হচ্ছে তাহলে 13 13 বাই হচ্ছে 24। তো এইটা তোমরা আনুপাতিক ভাগারটা আর এখানে দেখালাম না, তোমরা যদি দেখতে হয় তাহলে আগের ভিডিওতে তোমরা ফলো করো, গিয়ে সেখানে গিয়ে বুঝে নাও আনুপাতিক ভাগারটা পুরো ডিটেলসে দেওয়া আছে। তাহলে এটা কত কাটবে না যদি 24-এ কাটা যায় 24 দুগুণে 48 আর 21, 21 আর 13 যদি গুণ করা যায় 21 3-এ তোমাদের কত হয়ে যাচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6 আর 21 একে 21, 3 দুগুণে 6, 21 3-এ হচ্ছে 63 আর 21 3-এ 3 একে 3 দুগুণে 6 63 73। তাহলে 273 ছাত্র সংখ্যা টোটাল কত না 276 জন। এই যে টোটাল সংখ্যা টোটাল যে ছাত্রছাত্রী আছে তার মধ্যে ছাত্র সংখ্যা কত হলো আমাদের 273 জন। এবারে ছাত্রী সংখ্যা মোট ছাত্রছাত্রী সংখ্যার মধ্যে এবারে আমাদের ছাত্রী সংখ্যাটা বেরিয়ে যাবে। ছাত্রী সংখ্যা কিভাবে না 504 ইন্টু 11/24, 24 দিয়ে কাটলে এটা কত 21, 21 11 গুণ করলে 1 231 জন। তো 231 জন তোমাদের ক্লিয়ার। তো এখান থেকে দেখো 504 জন ছাত্র বিশিষ্ট একটি বিদ্যালয়ের ছেলে ও মেয়ের সংখ্যা, আর এখান থেকে দেখো এই মোট ছাত্রছাত্রী থেকে এখানে ছাত্র সংখ্যার অনুপাতটা কত হয়ে গেল আমাদের তাহলে 273 জন, আর ছাত্রী সংখ্যা তাহলে কত 231 জন। তো ক্লিয়ার এখান থেকে। তাহলে এখান থেকে কি বলে দিয়েছে এবার দেখো বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেছে। তাহলে এখান থেকে কি আমাদের 12 জন মেয়ে যখন চলে যাবে তাহলে নতুন যে অনুপাতটা হবে সেটাই চেয়েছে আমাদের। 12 জন মেয়ে যদি চলে যায় তাহলে আমরা লিখবো 12 জন চলে যাওয়ার পর আমাদের তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে না 231 মাইনাস কত 12 ইকুয়াল টু কত না 219 জন। ক্লিয়ার তোমরা এটা বুঝতে পারলে। তারপরে কি বলেছে যখন চলে গেল নতুন অনুপাত চেয়েছে ছাত্রছাত্রী, তাহলে ছাত্রছাত্রীর নতুন অনুপাত কত হবে না ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত না ছাত্রের অনুপাত আমরা জানি 231:2 আর মেয়েদের অনুপাত হচ্ছে 219। এবার এটা যদি কাটাকাটি যাচ্ছে কিনা দেখতে হবে। তো দেখো এটা কাটাকাটি যাবে 73-এ যেতে পারে বা 3-এ যাবে। এটা দেখো 3 6 18, 3 7 21, 3 7 21 77, 3 7 21 আর 3 3-কে 9 77:73। তো ক্লিয়ার তোমাদের এটা হচ্ছে তার অ্যান্সার। তো দেখো এই যে পুরো দেখো যে প্রশ্নটা দিয়েছে এখান থেকে আমরা ফার্স্ট ছাত্র সংখ্যার অনুপাতটা আনুপাতিক ভাগার নিয়মে বার করে নিয়েছি, তারপরে ছাত্রীর সংখ্যাটাও আনুপাতিক নিয়মে ভাগ করে দিয়েছি, তারপরে বলেছি 12 জন নিয়ে চলে গেলে তো এখান থেকে 12 জন ছাত্রী চলে গেছে তাহলে এই যে মোট যে ছাত্রী সংখ্যা ছিল সেখান থেকে আমরা 12 বিয়োগ দিয়ে দিয়েছি। তারপরে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাতটা 77:73। তো তোমাদের এই টাইপটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো চলো এরপরে যে নেক্সট টাইপটা আছে আমাদের 15 নম্বর টাইপ। তো 15 নম্বর টাইপটা দেখো তোমরা নোট করবে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। এটাও প্রত্যেকটা এক্সামে বারবার এসছে। একটি পেন ও পেন্সিলের মূল্যের অনুপাত 5:2। পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা $21 বেশি হলে
21 টাকা বেশি হলে পেন্সিলের মূল্য কত? তো তোমরা দেখো এখান থেকে যেটা বলে দিয়েছি খুব একটা সুন্দর টাইপ আর খুব ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। এখান থেকে তোমাদের ফার্স্ট যেটা বুঝতে হবে কি বলে দিয়েছে না, এটা দেখো কোশ্চেনটা পড়ো, একটি পেন ও পেন্সিলের মূল্যের অনুপাত হচ্ছে 5:2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পেন ইস টু পেন্সিল, এটার অনুপাত কত না, পেন পেন্সিলের অনুপাত হচ্ছে 5:2। ক্লিয়ার? এখান থেকে এটা বলে দিয়েছে। তারপরে কি বলেছে না, পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 21 টাকা বেশি হলে পেন্সিলের মূল্য কত। এই যে টাইপগুলো তোমরা কিভাবে করবে না, এটা এক্স ধরে করতে হবে তোমাদের। না আমরা এখান থেকে বলতে পারি পেনের মূল্য হচ্ছে 5x আর পেন্সিলের মূল্য হচ্ছে 2x। তো এখান থেকে যদি আবার ক্যালকুলেশন করা যায়, এখান থেকে এইভাবে তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে না, পেনের 5x প্লাস না, এখানে কি বলে দিয়েছে না, পেনের মূল্য তোমরা দেখতে পাচ্ছ, পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 21 টাকা বেশি। পেনের মূল্য তাহলে কত, 5x ইকুয়াল টু, তাহলে এখানে কি বলেছে পেন্সিলের মূল্য 2x প্লাস অপেক্ষা কত বেশি না 21 বেশি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে যদি 2x টা এদিকে আসে তাহলে কত হবে না, 5x থেকে 2x বাদ দিলে কত, 3x ইকুয়াল টু কত 21। তাহলে x ইকুয়াল টু কত না 7। তাহলে আমাদের কি বার করতে বলেছিল না, এখান থেকে বলেছিল পেন্সিলের মূল্য কত। তো আমরা পেন্সিলের মূল্যটা বার করে নেব। পেন্সিলের মূল্য তাহলে পেন্সিলের মূল্য কত আমরা জানি যে 2x, 2 ইন্টু 7 14 টাকা। ক্লিয়ার? তাহলে তোমাদের এই যে টাইপটা ক্লিয়ার হয়েছে পুরো না। যখন এরকম পেন পেন্সিলের মূল্য দিয়ে দেবে তখন এই দেখো এই টাইপগুলো কিভাবে করতে হয় না, এখানে পেন পেন্সিলের যেটাই থাকবে সেখানে x ধরে নিতে, এখানে 5x আর 2x ধরে নিয়েছি। তারপরে কি করেছি না, পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা, তাহলে পেনের মূল্য 5x ইকুয়াল টু 2x প্লাস 21। এবার যেমন ক্যালকুলেশন করে তেমন ক্যালকুলেশন করেছি। এখান থেকে পেন্সিলের মূল্যটা বসিয়ে দিয়েছি, দিলে মান বেরিয়ে গেছে। এখান থেকে আবার পেন ও পেন্সিলের মূল্য দিতে বা বের করতে বলে এক্সামে, আবার বলে দেয় যে পেনের মূল্য বার করো। তো এইভাবে তোমাদের এই টাইপটা থেকে কোশ্চেন এসে থাকে এক্সামে। তো এরপরে যে নেক্সট টাইপটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। তো 16 নম্বর টাইপটা এবার আমরা দেখে নেব। তো আমাদের যে 16 নম্বর টাইপটা আছে, একটি সমিতিতে পুরুষ ও মহিলা সংখ্যা, পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:4। ওই সমিতিতে আরো 45 জন মহিলা সদস্য যোগ দিলে পুরুষ ও মহিলা অনুপাত পূর্বের বিপরীত হবে। সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত? তো দেখো এখান থেকে তোমাদের কি বলে দিয়েছে না, এখান থেকে দেখো যেটা বলে দিয়েছে আমাদের, এখান থেকে কি বলেছেন, একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত হচ্ছে 5:4। ক্লিয়ার? তাহলে আবার ওই সমিতিতে আরো 45 জন মহিলা সদস্য যোগ দিলে পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হবে। সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত? এটাও খুব একটা ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। তো এই ক্যালকুলেশনটা তোমরা কিভাবে করবে না, এখানে কি বলেছে ফার্স্ট ধরে নিতে হবে পুরুষ বা ম্যান সংখ্যা সমান আমরা কত ধরবো না 5x
ক্লিয়ার। তারপরে হচ্ছে আমাদের কত মহিলা মানে ওমেন 4x ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 5x ইজ টু 4x। তাহলে সমিতিতে আরো 45 জন মহিলা সদস্য অ্যাড হয়েছে, তাহলে প্লাস 45, যেহেতু এখানে দেখো 4x মহিলা ছিল তার সঙ্গে আরো 45 জন মহিলা সদস্য যোগ দিলে পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হবে। তাহলে এখানে কি বলে দিয়েছে প্রশ্ন অনুসারে, পূর্বের বিপরীত মানে কি 4/5 হবে বা 4:5। ক্লিয়ার? এই সমীকরণটা এখানে ক্লিয়ার হয়েছে তোমাদের না? দেখো এখানে পুরুষ হচ্ছে কত আমাদের 5x আর ইস টু, তাহলে মহিলা কি 4x, এটা আমরা বলতে পারি। তাই এখান থেকে আবার কি বলেছে, আরো 45 জন মহিলা সদস্য যোগ দিলে, তাহলে প্লাস 45 মহিলা জন সদস্য ইকুয়াল টু কত না, যোগ দিলে পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হবে। পূর্বে যে এই দেখো এই যে আমাদের অনুপাতটা ছিল এটা উল্টে যাবে 4:5, তাই এখানে 4:5 করেছি। এবারে ক্যালকুলেশন করব 5x বাই 4x প্লাস 45 ইকুয়াল টু, তাহলে 4/5 বা 25x ইকুয়াল টু 16x প্লাস 180। ক্লিয়ার? তারপরে আমরা কি করব, এখান থেকে যদি 16x থেকে 25x এদিকে আসে তাহলে কত, এটা হয়ে যাবে 9x। আমি আর এটা স্টেপটা করলাম না, স্টেপটা জাম্প করলাম। তো তোমরাও প্র্যাকটিস করতে করতে এইভাবে স্টেপ যখন জাম্প করতে শিখে যাবে তখন দেখবে ম্যাথ আর বেশি দূর করতে হচ্ছে না, একদম শর্ট ট্রিক্সেই তোমরা করে ফেলছো। তো 9x ইকুয়াল টু কত 180 বা x ইকুয়াল টু 180/9, তাহলে 9 দুগুণে 18 20 বা x ইকুয়াল টু তাহলে কত হয়ে গেল আমাদের 20। তাহলে আমরা এখান থেকে কি করব না, ওই সমিতিতে পুরুষ সদস্যের সংখ্যা কত, জাস্ট এখানে আমরা কি করব না, পুরুষ মানে ম্যানের সংখ্যাটা কি হবে না 5:5 ইন্টু 20 সমান হচ্ছে কত 100 অ্যান্সার। তাহলে আমাদের 100 তাহলে কি অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে না এখানে দেখো খুব ইজি টাইপ ছিল এটা তোমাদের, আর খুব ইম্পর্টেন্ট টাইপ এক্সামের জন্য। তো চলো এরপরে আমরা নেক্সট টাইপে চলে যাব। নেক্সট হচ্ছে আমাদের 17 নম্বর টাইপ, অনুপাত সমানুপাত থেকে। তো এটাও খুব ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? তো দেখো এই যে টাইপটা দিয়েছে এখানে, তো আমরা এখান থেকে কি বের করে নেবো না, এখানে দেখো তোমাদের আগের দিন আমি বলেছিলাম, দেখো আগের যে ভিডিওতে বা তোমাদের আমি কি বলেছিলাম যে যেখানে যদি সংখ্যার অনুপাত থাকে, এই জায়গাটা যদি সংখ্যার অনুপাত লেখা থাকে যা বা মূল্যের অনুপাত থাকে, তাহলে আমরা কি বার করব, সংখ্যার অনুপাত আছে তাহলে আমরা কি বার করব না, এই যে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা, তাহলে আমরা কি এখানে ফার্স্ট বার করে নেব মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কত হয়ে যাবে না, এখানে সংখ্যা কত আছে 3টে 1 টাকা সমান, তাহলে কি 3 টাকা ইস টু, তাহলে 4টে 50 পয়সা মানে ক টাকা 2 টাকা ইস টু 10টা 10 পয়সা মানে কি না 1 টাকা। ক্লিয়ার? তোমাদের এটা ক্লিয়ার তো পুরো? এখানে যেহেতু মূল্যের অনুপাত মানে কি, এখানে দেখো 4টে যখন 50 পয়সার কয়েন থাকবে তাহলে সেটা ক টাকা হয়ে যাবে, 4টে 50 পয়সা যদি একটা দুটো 50 পয়সা সমান যদি 1 টাকা হয়, 4টে 50 পয়সা সমান ক টাকা, এই যে 50 পয়সা সমান ক টাকা, তাহলে এটা হয়ে যাবে 2 টাকা। আর 3টে 1 টাকা সমান ক টাকা না 3 টাকা। আর 10টা যদি 10 পয়সা হয় তাহলে সেটা ক টাকা হয়ে যাবে, 10টা 10 পয়সা হলে তাহলে সেটা 1 টাকা হয়ে যাবে। তাই এর মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যার অনুপাত কত। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি যেটা করব না 10 পয়সার অনুপাতটা বার করে নেব। 10 পয়সার অনুপাতটা কিভাবে বার করব, বা 10 পয়সার সংখ্যা বলেছে, সরি
10 পয়সার সংখ্যা, 10 পয়সার সংখ্যা বললে কি করবো না, 10 পয়সা কটা আছে একটা, তাহলে আনুপাতিক ভাগের নিয়মে করবো মোট টাকা, তাহলে মোট ব্যাগে কত টাকা আছে না 102 ইন্টু, তাহলে এখানে 10 পয়সার যে অনুপাতটা কত আছে না 10 পয়সার এই যে 1 অনুপাত, তাহলে 1 অনুপাত বাই কত, এবার আনুপাতিক ভাগের নাম কি টোটাল সংখ্যা, তাহলে 1 আর 2 3 3 3 তাহলে কত 6 6, তাহলে কত 6 একে 6 আর 4 6 7 42, তাই তো নাকি 6 একে 6 আর 6 7 42, তাহলে কত মোট, তাহলে কি 10 পয়সার সংখ্যা কত না 17টি। ক্লিয়ার তোমাদের? এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এখান থেকে। তো এইটা 17 নম্বর টাইপ ছিল, ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। এরপরে চলো যে নেক্সট টাইপটা আছে, নেক্সট হচ্ছে আমাদের তাহলে কি না 18 নম্বর টাইপ। 18 নম্বর ম্যাথটা কি বলেছে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের এক্সামের জন্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট। না একটি খামারে মুরগি ও ছাগল, মুরগি ও ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে কোন প্রাণীর কটি করে আছে, কোন প্রাণী কটি করে আছে। তো দেখো এটা একটা ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। এখান থেকে এই টাইপ থেকে যতগুলো কোশ্চেন আসবে সব একটা তোমাদের সোজা টিক্স জানিয়ে দিচ্ছি, সোজা একদম যে কিভাবে করবে সেই টিক্স বা সেই টাইপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা সেই টাইপেই এই টাইপের যত ম্যাথ দেবে, এই গরু ছাগল হাঁস মুরগি থেকে যত দেবে তোমরা ফটাফট এই পা চাইলে তোমরা প্রপারলি বার করে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে তোমরা এখান থেকে এটা কিভাবে করবে না, এখানে ফার্স্ট তোমরা লিখবে না মুরগির পায়ের সংখ্যা, মুরগির পায়ের সংখ্যা, আমি এখানে মুরগি লিখছি। তারপরে এখানে কি বলে দিয়েছে না ছাগল, ছাগলের পা সংখ্যা তোমরা এইভাবে লিখে নেবে, ছাগলের পা সংখ্যা। তাহলে এখান থেকে আমাদের কি বলে দিয়েছে, মোট ছাগল কত বলে দিয়েছে না 70টি। ক্লিয়ার? না মোট ছাগল আমাদের কত বলেছে, মোট 70টি প্রাণী আছে। তাহলে এখানে আমরা 70টি ছাগল কোনো প্রাণী আছে বলে দিয়েছে, এখানে আমাদের কি বলে দিয়েছে যে মুরগি বা ছাগল, এরকম আমাদের কিন্তু এখানে কিছু সঠিক করে এখানে কিছু বলা নেই। তাহলে আমরা এখানে মুরগির ঘরেও 70 লিখবো আর ছাগলের ঘরেও 70 লিখবো। ক্লিয়ার? তাহলে মুরগির পাঁচ সংখ্যা কত, এখানে মুরগির পাঁচ সংখ্যা হচ্ছে 2, তাহলে 70 এর সঙ্গে 2, আর ছাগলের কত এখানে হচ্ছে 4 গুণ করব, তাহলে কত হয়ে যাবে 70 দ্বিগুণ হচ্ছে 140, আর এখানে ছাগলে কত হবে না 280। এটুকু তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখো টোটাল যে মানটা কত, আমাদের টোটাল পায়ের সংখ্যা কত বলে দিয়েছে এখানে 180। এটা হচ্ছে অ্যালিগেশন নিয়ম, মানে মিশ্রণের যে নিয়মটা আছে সেই নিয়মে এই টাইপটা করলে একদম মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে যেমন এখান থেকে ক্যালকুলেশন করে সেইভাবে ক্যালকুলেশনটা করতে হবে না, 140 থেকে যদি 80 বিয়োগ দেওয়া 180, তারপরে কি করতে হবে না এই যে 180 থেকে 140 বিয়োগ দিতে হবে, এইটার সঙ্গে এইটা, তাহলে কত হয়ে যাচ্ছে 40, তাহলে এখানে 40 হয়ে যাবে। তারপরে এই যে 280 থেকে 180 বাদ দিলে কত হয়ে যাবে না 100 হয়ে যাবে। ক্লিয়ার? তো তাহলে এখান থেকে দেখো খামারে কিভাবে বার করবে, এবারে এইটা এটা যদি কাটাকাটি করি তাহলে কত থাকছে 4:2, তাহলে 2/5, তাহলে 5:2 কি মুরগির পাঁচ সংখ্যা, মুরগির সংখ্যা, তাহলে মুরগির পায়ের সংখ্যা 5:2 বেরিয়েছে। তাহলে মুরগির পাঁচ সংখ্যাটা তোমরা কিভাবে বার করবে না, এখানে দেখো মুরগির পাঁচ সংখ্যা, তাহলে খামারে প্রাণী আছে, কোন প্রাণী কতগুলো, তাহলে মুরগি আছে, মুরগি আছে, তাহলে মুরগির টোটাল যে আমাদের এখানে ছিল প্রাণী কত 70টা ইন্টু, তাহলে মুরগির কত বেরিয়েছে 5 বাই আনুপাতিক ভাগারের মতন সেই নিয়মে করছি, 7 10 70, 10 5 50টা হচ্ছে, তাহলে কি 50টা মুরগি আছে আর 20টা ছাগল আছে। আর আমি এখানে করছি না, কারণ দেখো এইভাবে যদি থাকে 70 ইন্টু 2/7, 2, এটা হচ্ছে ছাগল, তাহলে কি হলো যে এটা 10, তাহলে 10 দুগুণ হচ্ছে 20টি ছাগল আছে। ক্লিয়ার? তাহলে তোমাদের
না, এটা কিভাবে করবে, ফার্স্ট তোমরা এখান থেকে দেখো এই টাইপের যত রকমের কোশ্চেন দেবে, প্রথম তোমরা এখানে মুরগির পাঁচ সংখ্যা বা ছাগলের পাঁচ সংখ্যা বা লিখে নেবে, নিয়ে প্রথমে কি করবে, এখানে মোট যতগুলো আছে এই মোটটা এখানে লিখবে। আচ্ছা, আমরা কটা জানি মুরগির পাঁচ সংখ্যা কটা, দুটো, তাহলে মুরগির পাঁচ সংখ্যা দুই, এর সঙ্গে দুই গুণ করলে কত হচ্ছে না 140। তারপর হচ্ছে ছাগলের পাঁচ সংখ্যা কত, তাহলে ছাগলের পাঁচ সংখ্যা আমাদের জানি চারটে ছাগলের পাঁচ সংখ্যা, তাহলে 70-এর সঙ্গে মোট প্রাণীর সঙ্গে 4 গুণ করে দিয়েছি 200। আর টোটাল দেখো এখানে পাঁচ সংখ্যা আমাদের বলে দিয়েছিল 180, তাই এটা অ্যালিগেশনের নিয়মে মাঝখানে নিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো, এবার যেমন অ্যালিগেশন নিয়মে যেমন যোগ বিয়োগ করতে হয়, তো 140 থেকে দেখো 180 বিয়োগ করেছি 40, তাহলে এখান থেকে দেখো 100, ছাগলটা দেখো 280 থেকে এই 180 বিয়োগ দিলে হচ্ছে 100। তাহলে এবার দেখো, এবার কাটাকাটি গেছে 40 আর 2, সেইভাবে কাটাকাটি করে এবার দেখো মুরগির পা আছে কত, মুরগির যে টোটাল এখানে প্রাণী কত 70টা ছিল, 70টা আনুপাতিক ভাগার নিয়মে কত 5টা এখানে দিয়েছি, তার সেই সংখ্যা মুরগির যেহেতু বার হচ্ছে সেই সংখ্যা বাই মোট সংখ্যা, দেখো 5 আর 2 যোগ করেছি 7, 7 10 70, 50টি, ছাগল সংখ্যা 20টি। তো ক্লিয়ার এই টাইপটা। তো চলো এরপরে যে নেক্সট টাইপটা আছে আমাদের 19 নম্বর টাইপ, সেটাও খুব ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। তো আমাদের 19 নম্বর টাইপটা দেখো, একটি ব্যাগে একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকা মোট 80টি নোট ছিল। ক্লিয়ার? ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? তো দেখো এই যে টাইপটা, এটাও তোমাদের ইম্পর্টেন্ট টাইপ এক্সামের জন্য। তো এটা তোমরা কিভাবে করবে দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। তো একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার নোট বলেছে, মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? তো এটা তোমরা কিভাবে করবে? তো দেখো এই যে ক্যালকুলেশনটা সেম যে আগের যে ক্যালকুলেশনটা করলে, আগের দেখো হাঁস মুরগির যে ক্যালকুলেশনটা করলে সেই একই রকম। কারণ এখানে তোমরা লিখবে 5 টাকার সংখ্যা আর এটা হচ্ছে 10 টাকার সংখ্যা। 5 টাকা কত, মোট কত নোট আছে না 80টা নোট আছে, তাহলে 80টা নোট তাহলে কত 80 ইন্টু 5। আর 10 টাকার নোট কত আছে না 80টা, এখানে তো কোনোটা একদম নির্দিষ্ট করে বলা নেই, তাই আমরা এখানে 80টা লিখে নিচ্ছি। টোটাল যে সংখ্যাটা ইন্টু 10, তাহলে কত হচ্ছে এটা 400, এটা হচ্ছে 800। ক্লিয়ার? তারপরে এখানে ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে, তো 600 টাকা পুরো অ্যালিগেশন নিয়ম, তাহলে বিয়োগ করলে কত 400 থেকে 600 বাদ দিলে 200, 800 থেকে 600 বাদ দিলে কত 200। তাহলে এখানে ইস্টু করলে কত কাটবে 1:1। তাহলে 5 টাকা ও 10 টাকার যে অনুপাতটা বেরিয়েছে কত 1:1। তাহলে এখানে আমাদের কত টাকার নোটের সংখ্যা দিয়েছে 10 টাকা, তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত, 10 টাকার নোটের সংখ্যা, 10 টাকার নোটের সংখ্যা ইকুয়াল টু, তাহলে মোট নোট কত আছে 80টা ইন্টু 1/2, কারণ এখানে অনুপাত 1:1 আছে, তাহলে আমরা 1/2 আনুপাতিক ভাগার নিয়ম দিয়ে কাটলে কত 40টা। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে 10 টাকা নোটের সংখ্যা 40টা। ক্লিয়ার? তো এখান থেকে যদি বলতো যে 5 টাকা নোটের সংখ্যা, তাহলে 5 টাকার নোটও 40টা বেরিয়ে যেত। তো চলো এরপরে আমাদের দেখবো 20 নম্বর টাইপ। তো 20 নম্বর যে টাইপটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। তো 20 নম্বর টাইপটা দেখো, একটি বিদ্যালয়ের তিন শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত 2:4:5, যদি প্রত্যেক শ্রেণী থেকে
15 জন করে ছাত্রছাত্রী চলে যায়, তবে অনুপাত হয় 1:3:4। ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? সংখ্যা কত? তো এই যে টাইপটা দিয়েছে খুব ইম্পর্টেন্ট টাইপ তোমাদের। তো এখান থেকে তোমাদের যে ফার্স্ট করতে হবে কি না, এখানে কি বলেছে দেখো, কোশ্চেনটা আমরা ভালো করে পড়বো না। একটি বিদ্যালয়ের 3 শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত বলেছে? 2:4:5। যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়, তবে অনুপাত হয় 1:3:4। ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো আমরা কিভাবে করবো, এখান থেকে দেখো একটি বিদ্যালয়ের 3 জন ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত, তাহলে আমরা তিনটি যে শ্রেণীর অনুপাতটা আমরা যোগ করে নেবো। তাহলে মোট অনুপাত সমান কত? তাহলে 2 + 4 + 5, তাহলে এটা কত না 11 ইউনিট। ক্লিয়ার? তারপর যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায়, তাহলে এখান থেকে আমরা দেখো তার অনুপাতটা কি 1:3 আর 3:2। আমরা এখান থেকে জাস্ট দুটো অনুপাত নিয়ে নেবো, আমরা তিনটে অনুপাত ধরে করব না। এখান থেকে দুটো অনুপাত ধরে একদম সোজা নিয়মে আমরা করে ফেলছি। দেখো কি বলেছে এখানে না, দেখো ফার্স্ট এখানে যে অনুপাতটা আছে, প্রথম অনুপাত কি না 2x/4x। এখান থেকে কি বলেছে 2x/4x থেকে কি বলেছে না প্রত্যেকটা শ্রেণী থেকে 15 জন করে চলে গেছে। তাহলে আমরা বলতে পারি প্রথম শ্রেণী থেকেও 15 জন গেছে, বাই মাইনাস দ্বিতীয় শ্রেণী থেকেও আমাদের 15 জন গেছে। তাহলে ছাত্রছাত্রী চলে গেলে তবে তাদের নতুন অনুপাত কত? ইকুয়াল টু 1/3। এখানে দেখো 1:3 আছে, দুটো সংখ্যার অনুপাত বার করছি আমরা। দুটো সংখ্যার যেহেতু সমীকরণ করছি সমাধান, তাই এখান থেকে দেখো 1:3 নিয়ে নিয়েছি। তাহলে এরপরে যখন কাটা, এখানে দেখো গুণ হয়ে যাবে, গুণ করলে ওইটা হয়ে যাবে 6x - 45 ইকুয়াল টু 4x - 15। তারপরে কাটাকাটি করলে এখানে 4x আর 6x 2x ইকুয়াল টু 45 থেকে 15 যদি ওপারে যায় 30, বা x ইকুয়াল টু কত হয়ে যাবে 15। তো ক্লিয়ার? তাহলে তো তোমাদের যেটা বেরিয়েছে কি না নতুন যে বিদ্যালয়ের মোট যে এখানে অনুপাতটা কত বেরিয়ে গেছে না, সমাধান করে দেখো এখান থেকে কি বেরিয়েছে না ওই বিদ্যালয় থেকে অনুপাতটা কত হবে না 15 জন বেরিয়েছে তোমাদের। এখানে দেখো সমাধান 15 বাড়ালে ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে x যদি 15 হয়, এখানে xটা কি, এখানে x হচ্ছে কি ওই মোট ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত। তাহলে মোট যদি অনুপাত হয় ছাত্রছাত্রীর অনুপাতের সংখ্যা যদি 15 হয়, তাহলে এখানে কত হবে মোট ছাত্রছাত্রী কত? এখানে মোট ছাত্রছাত্রীর অনুপাত কত না মোট অনুপাত এটা কত? মোট অনুপাত 11 × 15। তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত না 15 × 15 5, আর 15 × 15 16, 165 জন। ক্লিয়ার? তাহলে কি না আরেকবার তোমরা দেখে নাও, দেখো তিনটের অনুপাত যোগ করে নিয়েছি আমরা। মোট অনুপাত কত না 2 + 4 + 6 = 11 ইউনিট। তো আমরা এখান থেকে দুটোর যেহেতু ক্যালকুলেশন করব, কারণ তিনটের আমরা অনুপাতে ক্যালকুলেশন করব না, অনেক বড় হয়ে যাবে, তাই দুটো ক্যালকুলেশন করলে কি হবে না 2x - 15 4x - 15, কারণ 15 জন করে চলে গেছে তার অনুপাত দেখো 1/3। এইটার অনুপাত এটা বসিয়ে নিয়েছি। তাহলে এরপরে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে কত আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত বেরিয়েছে মোট 15 জন। তাহলে মোট অনুপাত আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? যেহেতু 15 জন করে চলে গেছে, 15 জন করে চলে যাওয়ার পরে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত 15 বেরিয়েছে, 15 আর 11, তাহলে টোটাল মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত না আমাদের 165 জন। তাহলে ক্লিয়ার তোমাদের? তো এরপরে যে টাইপটা আছে সেটা হচ্ছে কি আমাদের 21 নম্বর টাইপ। তো 21, তো এই টাইপটা কি বলে দিয়েছে না পরীক্ষার একটি প্রশ্নপত্রে একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের মান
পূর্ণমান 320 নম্বর প্রশ্নপত্রে প্রথম ছাত্রী ও শেষ 5টি প্রত্যেক প্রশ্নের মানের অনুপাত মানের অনুপাত 5:9 হলে প্রথম প্রশ্নের মান কত? প্রথম প্রশ্নের মান কত? তো এই টাইপটা থেকে তোমরা কি করবে দেখো, তোমরা এখান থেকে যেটা করবে, পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান কত? 320 নাম্বার। প্রশ্নপত্রে প্রথম ছাত্রী ও শেষ ছাত্রী শেষ 5টি প্রত্যেক প্রশ্নের মানের অনুপাত এটা দিয়ে দিয়েছে। তো ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা দেখো কিভাবে ক্যালকুলেশনটা করবে, একদম সোজা। তোমরা দেখো প্রথম ছাত্রী কি বলে দিয়েছে? প্রথম ছাত্র সংখ্যার অনুপাত কত? প্রথম ছাত্র সংখ্যার অনুপাত হচ্ছে কত না 7 ইনটু এখানকার অনুপাত কত? মানের অনুপাত হচ্ছে 5। এখানে আমরা কি করব 5x প্লাস তারপরে কি না শেষ 5টি প্রত্যেক প্রশ্নের মানের অনুপাত। তাহলে শেষ 5টি প্রত্যেক প্রশ্নের মানের অনুপাত কত? শেষ 5টি মানে কি 5 প্লাস এর মানের অনুপাত কত? 9x, 5 ইনটু 9x। তাহলে এখানে মোট যে প্রশ্নের পূর্ণমান কত? 320। তো এখানে আমরা কি করব 320 লিখে নেব। তারপরে এবারে ক্যালকুলেশন করব আমরা। দেখো 7x আর যদি 7 ইনটু 5x যদি গুণ করা যায় তাহলে 35x প্লাস 9 5 45x ইকুয়াল টু কত? 320। বা তাহলে কত হচ্ছে 45 আর 70 মানে কত? 80x ইকুয়াল টু 320 বা x ইকুয়াল টু 320/80, 0 0 কাটছে, 8 4 32 বা x ইকুয়াল টু 4। তাহলে এখানে কি বলেছে? প্রথম প্রশ্নের মান কত না 7 ইনটু মানে এটা 1s প্রশ্নের মান, তাহলে 7 ইনটু 5 7 ইনটু 4। ক্লিয়ার? তাহলে কত? প্রথম প্রশ্নের মান আমাদের কত হয়ে যাবে না 7 ইনটু 4 হলে কত? আমাদের 28 প্রথম প্রশ্নের মান হয়ে যাবে। তো ক্লিয়ার এখান থেকে তোমাদের? কারণ দেখো প্রথম ছাত্রী ও শেষ 5টি প্রত্যেক প্রশ্নের মানের অনুপাত এখানে দিয়ে দিয়েছে, তাই জন্য আমরা করেছি 7 ইনটু 5x আর প্লাস 5 ইনটু 9x, কারণ এর অনুপাতটা দিয়ে দিয়েছে, দিয়ে টোটাল যে মান দিয়েছে 320। তো আমাদের 7টি প্রশ্নের প্রথম প্রশ্নের মান কত আমাদের চেয়েছে? তো প্রথম প্রশ্নের মান আমাদের কত না আমাদের হয়ে যাবে কত না 28। তো ক্লিয়ার এখানে? তো এরপরে যে নেক্সট টাইপটা আছে সেটা হচ্ছে আমাদের কত না 22টা টাইপ, 22 নম্বর টাইপ অনুপাত সমানুপাত থেকে। এটাও খুব একটা ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। তো এটা আমাদের লাস্ট টাইপ 22 না একটি। দেখো এই যে টাইপটা অনেক এক্সামে এসছে, একটি কাঁচদণ্ড, তোমরা এটা ভালো করে বুঝে নেবে এই কোশ্চেনটা। একটি কাঁচদণ্ড পড়ে 2:3 অনুপাতে দুখণ্ডে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়ে যায়, তাহলে 3টি খণ্ডের অনুপাত কত? 3টি খণ্ডের অনুপাত কত? এটা খুব ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামে, অনেক এক্সামে এই কোশ্চেনটা এসেছে। তোমরা ভালো করে দেখো, রিডিংটা দেখো কোশ্চেনটা কি বলেছে।
না একটি কাঁচদণ্ড পড়ে 2:3 অনুপাতে দু খণ্ডে বিভক্ত হয়েছে। তাহলে একটি কাঁচদণ্ড দুটো খণ্ডে বিভক্ত হয়েছে, তোমরা এখান থেকে ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করো। একটা খণ্ড কি না 2/5 অনুপাতে একটা পড়েছে, এটা প্রথম খণ্ড, আর 2n খণ্ড কি বলেছে দ্বিতীয় খণ্ডটা কত না 3/5 অনুপাতে ভেঙেছে। তাহলে এই যে 2:3 অনুপাতে দুটো খণ্ড কিন্তু আলাদা আলাদা ভাবে ভাগ হয়েছে, একটা হচ্ছে কত 2:5 অনুপাতে একটা ভেঙে খণ্ড হয়েছে, আর একটা কত 3:5 অনুপাতে, এখানে দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেছে। পরে পুনরায় ছোট খণ্ডটি, তাহলে এই দুটো মানের মধ্যে ছোট মানটা কোনটা, তাহলে ছোট মান হচ্ছে 2:3। তাহলে এই খণ্ডটি ছোট খণ্ডটি কত 2/5, এই খণ্ডটি পড়ে আবার 4/5 অনুপাতে, তাহলে 4/5 ইজ 2, তাহলে আবার কত 5/4 হবে, কারণ 2/5 ইন্টু 5/4 5/9, 5/9 ইজ 2, 5/9 অনুপাতে বিভক্ত হয়েছে তো নাকি, ক্লিয়ার তোমাদের? কারণ দেখো এই যে ছোট খণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়ে গেছে। তাহলে এই দেখো এখান থেকে কি হবে 4:5 মানে কি 2/5, এই যে খণ্ডটা এটা একটা ভাগ হয়েছে কত না 5/9 আনুপাতিক ভাগার। আবার দেখো আর একটা কি হয়েছে না এখানে দেখো 2/5 তার সঙ্গে আবার 5/9, ক্লিয়ার? তো এরপরে যেটা আছে এখানে তিনটি খণ্ডের মান চেয়েছে, একসঙ্গে আমি করে দিচ্ছি। এখানে তিনটি খণ্ডের মান কত না আরেকটা কত আছে না 3/5। এবার এখান থেকে যেটা করতে হবে না, এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে এখানে তোমাদের যদি করা যায় 2×5 = 10, আর এখানে হচ্ছে 5×9 = 45 ইজ 2, তাহলে এটা হয়ে যাবে এটা 4, আচ্ছা সরি, তাহলে এটা হয়ে যাবে 8/45, এটা হবে কত 10/45, আর এটা হয়ে যাবে ইজ 2 3/5। তো দেখো এই নিচেরটাকে সমান করার জন্য আমাদের কি করতে হবে, উপরে 45 গুণ করতে হবে, এখানে 45 গুণ, এখানে 45 গুণ, আর এখানে 45 গুণ। তো এই 45 কাটছে, এই 45 কাটছে, 5×9 = 45, তাহলে আমাদের কত হবে না 8:10:27। তো ক্লিয়ার, এটা আমাদের অ্যান্সার। তো এই অ্যান্সারটা কি না তিনটি খণ্ডের অনুপাত। তো ফ্রেন্ড ভিডিওগুলি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো। তো ফ্রেন্ড থ্যাংক ইউ।